নমস্কার, শুরু করছে নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। আপনারা জানেন যে সল্টলেকে চাকরিহারাদের ধর্নার 11 দিন চলছে। এই মুহূর্তে আপনারা জানেন যে যেভাবে পুলিশের প্রহার, পুলিশের মারে ক্ষতবিক্ষত হয়েছেন শিক্ষকরা, গুরুতর জখম হয়েছেন, তারপরেও শিক্ষকরা, শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন, তাদের আন্দোলনে অনড় রয়েছেন, তাদের অবস্থানে অনড় রয়েছেন। রাতভর অবস্থান করেছেন। আজকে সকালেও আমরা দেখেছি যে নতুন করে উত্তেজনা তৈরি হয় বিকাশ ভবনের সামনে। এত কিছুর পরেও পুলিশ বলছে যে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছিল এবং সেখানে বলা হচ্ছে যে পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে, ধৈর্য দেখিয়েছে। তারপরেও যেখানে বলা হচ্ছে যে 10 দিন ধরে একটা শান্তিপূর্ণ অবস্থান করা হচ্ছিল, চাকরিহারারা তারা 10 দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, কিন্তু তার পরের দিন লাঠিচার্জ করতে বাধ্য হলো পুলিশ, কারণ ব্যারিকেড ভেঙে একেবারে বিকাশ ভবনের ভেতরে ঢুকতে যায় চাকরিহারারা এবং সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপরেই লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। এরকম একটা যখন পরিস্থিতি, একদিকে মার খাচ্ছে শিক্ষকরা, লাঠিপেটা করছে পুলিশ, এইরকম একটা পরিস্থিতিতে ফিরাদ হাকিম তিনি বলছেন যে এই বিক্ষোভ অবস্থান পুরোটাই নাটক, বিকাশ ভবনের সামনে কার্যত নাটক চলছে। আর অন্যদিকে পুলিশ বলছে যে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছিল পরিস্থিতি সামাল দিতে। প্রথমে এই সংক্রান্ত একটা প্রতিবেদনের দিকে নজর রাখবো, তারপর আলোচনায় আমরা আসবো। প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে, অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। বারবার হাজারবার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন। কেউ অসুস্থ, কারণ বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, তাদের বেরোতে দেব না, হিংসা চালাবো, গেট ভাঙা, আমরা তবু কিছু বলি। অবস্থান করছে সরকারি সম্পদ, তখন বলা হয় ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। কিন্তু যদি মানুষকে ভয়ে ফিরতে না দেওয়া হয় তখন তাদেরকে যাতে নিরাপদে, সেটাও পুলিশের দায়িত্বে বলতে পারে। তারা আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাবে, মা অসুস্থ, ছেলে অসুস্থ, শরীর খারাপ লাগছে, ওষুধ নেই, খাবার নেই, তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি সেই পদক্ষেপ আমরা নিয়েছি। এডিজি দক্ষিণবঙ্গের এই বক্তব্য নিয়ে রীতিমতো জল্পনা চলছে শিক্ষক মহলে। এডিজি দক্ষিণবঙ্গ বলেছেন যেটুকু প্রয়োজন পুলিশ সেটুকু বল প্রয়োগই করেছে, ন্যূনতম বল প্রয়োগের দাবিও তিনি করেছেন। তারপর থেকে প্রশ্ন উঠছে কতটা বল প্রয়োগের প্রয়োজন সেটা ঠিক করবে কে। এক্ষেত্রে উত্তর নিশ্চিতভাবে পুলিশ। কেউ কেউ আবার আরও এক কদম এগিয়ে বলছেন বল প্রয়োগের অধিকার পুলিশেরই থাকে, সাধারণ মানুষের হাতে বল প্রয়োগের ক্ষমতা বা অধিকার কিছুই থাকে না। তাদের হাতে যা থাকে তা হলো স্রেফ আন্দোলনের অধিকার, যা করছিলেন শিক্ষকরা, সমবেতভাবে প্রতিবাদের অধিকার। সেই অধিকারেই কি হস্তক্ষেপ করেছে পুলিশ? অনেকে বলছেন বৃহস্পতিবার সন্ধে বিকাশ ভবনে সংকট পাততে দেওয়া হয়েছে। 5টা থেকে 6টার মধ্যে যেখানে বিকাশ ভবন থেকে সমস্ত কর্মীর বেরিয়ে যাওয়ার কথা, সেখানে রাত পর্যন্ত অপেক্ষা করেছে পুলিশ। এর মধ্যে কেন আলোচনা শুরু করে কর্মীদের বের করে নেওয়া হয়নি? শিক্ষকরা সত্যি এতই অবুঝ ছিল? যে শিক্ষকরা ক্লাসে অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাসের ক্লাস নিয়েছেন 2 দিন আগেও, তারা কি দুষ্কৃতীদের মতো পুলিশের ওপর হামলা করতে পারে? পুলিশের এই তথ্য কি বিশ্বাসযোগ্য? তবে কি রাতের অপেক্ষায় করছিল পুলিশ যাতে প্রয়োজনীয় বল প্রয়োগ করা যায়? বল প্রয়োগ ছাড়া সত্যি কোনো উপায় ছিল না পুলিশের কাছে? প্রশ্ন হচ্ছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের পক্ষে মানুষ কতজন, আর যারা যোগ্যতা অর্জন করে আজকে পাশ করার পরেও তারা চাকরি পাচ্ছে না তাদের পক্ষে কতজন? যেভাবে নাকি আজকে দুর্নীতি হয়েছে, আজকে আমারও যদি আজকে বোন হয়, আমারও যদি ভাই হয়, এই শিক্ষকরাই কিন্তু মানুষ তৈরি করার কারিগর। অধিক রাত পর্যন্ত যে আজকে আটকে রেখেছিল, আমি শুনলাম যে প্রায় 1000 কর্মী নাকি ছিল বিকাশ ভবনে ওখানে, এবং একজন প্রেগনেন্ট পর্যন্ত ছিল। তারা যে বলছে ন্যূনতম আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, এবং তারা বলতেই পারে, তারা 140 ডিক্লেয়ার করে আজকে ঘোষণা করতে পারে যে বেআইনি। এই যে আজকে একজন পুলিশ বা কয়েকজন পুলিশ আজকে সাস্টেড ইনজুরি, এটা যে আমি দেখছি, আবার তাদের কয়েকজনকে আজকে শিক্ষকদের যেভাবে নাকি মারধর করা হয়েছে এবং তারা নাকি হসপিটালে ভর্তি। আজকে যখন রোদ জল বৃষ্টির মধ্যে, ওখানেও তো অনেক মহিলা ছিল, তাদের কথা তো কেউ চিন্তা করেনি। ওদের ওখানেও তো অনেক মহিলা অসুস্থ ছিল, তাদের কথা তো কেউ চিন্তা করেনি সেই সময়। বিকাশ ভবনের যারা রয়েছে তারাও পক্ষে দায়ী রয়েছে। তা নয়তো ক্যালকাটা হাইকোর্টে যে তির্যক মন্তব্য করেছিল সেটা তো ভয়ানক।
আমার মনে হয় সুস্থ সম্পন্ন মানুষ যারা আছে, যারা আইনকে মানে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, যারা শিক্ষকদের আজকে সম্মান দিতে চায়, তারা আমার মনে হচ্ছে এই দাবির পিছনে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত আজকে সমর্থন রয়েছে। সকালে শিক্ষকরা যখন বিকাশ ভবনের লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে আসে তখন কোথাও কোনো পুলিশের দেখা মেলেনি। তবে কি পুলিশ অপেক্ষা করছিল কখন লোহার গেট ভেঙে আন্দোলনকারীরা ভেতরে ঢুকে আসবে? পুলিশ কি চাইছিল আন্দোলনকারীদের নিয়ে ভীতি গড়ে উঠুক বিকাশ ভবনের কর্মীদের মধ্যে? সে কাজ সফলভাবে হয়ে ওঠার পরেই কি হলো বেলাগাম লাঠিচার্জ, যাকে প্রয়োজনীয় বল প্রয়োগ করছেন পুলিশ আধিকারিকরা? নিউজ টাইম। প্রশ্ন উঠছে যে এই আন্দোলন, এই অবস্থানকে ফিরহাদ হাকিম কটাক্ষ করেছেন, নাটক বলেছেন। কিন্তু এখানে একটা মনে রাখা দরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় আন্দোলন করছেন সেই সময় এই পুলিশই তাকে মাথা ফাটিয়েছিল, তাকে প্রবল প্রহার করেছিল। তখন সিপিএমের তরফে বলা হয়েছিল যে এটা কার্যত নাটক হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অতীত ভুলে গেছেন কিনা আমরা জানি না, কিন্তু এখন যেটা প্রশ্ন যে আন্দোলনের বা অবস্থানের সঙ্গে দাবি আদায় করা, এটা খুব একটা মনে হয় না নাটকের মতো কিছু, কারণ এই ঘটনা কিন্তু আগেও অনেকবার ঘটেছে। আমরা এই নিয়ে আলোচনা করব আজকে। আমার সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আমি প্রথমে একটু আলাপচারিতায় যাব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক দেবব্রত রয়, আমার সঙ্গে রয়েছেন বিজেপির জ্যোতি চ্যাটার্জি এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। প্রথমেই যে প্রশ্ন রাখবো প্রত্যেকের কাছেই আমার প্রশ্ন, যে আমরা যদি একটু অতীতের দিকে নজর রাখি, আমরা দেখব যখন সিঙ্গুর আন্দোলন চলছিল সে সময় সিঙ্গুরে ন্যাশনাল হাইওয়ে আটকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 1 নম্বর। 2 নম্বর, আমরা যদি 1954 সালে দেখি সেখানে জ্যোতি বসু তিনি টানা অ্যাসেম্বলিতে টানা 7 দিন বসেছিলেন, তিনিও এই অবস্থানেই বসেছিলেন। 3 নম্বর, আপনাদের জানিয়ে রাখবো, আপনাদের মনে করাবো যে 1993 সাল সেখানে রাইটার্স বিল্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করিডোরে এসে বসেছিলেন জ্যোতি বসুর সঙ্গে দেখা করার জন্য। যতক্ষণ জ্যোতিবাবু দেখা না করবেন ততক্ষণ তিনি এই অবস্থান চালাবেন। সেখানে প্রশ্ন, ফিরহাদ হাকিম কি তাহলে এই অবস্থানগুলোকেও নাটক বলবেন? প্রথমেই আমি যাব দেবব্রতদার কাছে। দেবব্রতদা, 2 মিনিট আপনার সময়। দেখুন, প্রথমেই আমি বলছি যে বললেন না ন্যাশনাল হাইওয়ে আটকে রেখেছিল সিঙ্গুরের সময়, একদম এটা মিথ্যা অভিযোগ। আমরাও সেখানে উপস্থিত ছিলাম। একটা অংশ হয়তো সেখানে প্রচুর মানুষের জনসমাগম হয়েছিল, হয়তো ছিল। এবং ন্যাশনাল হাইওয়ে আটকে যে অবরোধ বিক্ষোভ করা গেছে এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। এবার বক্তব্যে আসি। যেটা এখানে দেখা যাচ্ছে যে শিক্ষকরা যে আন্দোলন করছেন, নিশ্চয়ই গণতান্ত্রিক দেশে আন্দোলন করবে, এটা তো এতে কোনো অস্বাভাবিকতা নেই। আমরা আগেও বাম আমলে আন্দোলন দেখেছি, সেখানে পুলিশের ভূমিকা দেখেছি এবং বর্তমানেও আমরা দেখছি। বর্তমানে যে শিক্ষকরা যে আন্দোলন থেকে যে বার্তারা দিচ্ছেন, সত্যি কথা তো, এই যে প্রাক্তন পুলিশ কর্তা বললেন না তারা জাতির মেরুদণ্ড তৈরি করে কি বার্তা আপনারা দিচ্ছেন? এইভাবে আপনারা ভাঙচুর করছেন, গেট ভাঙচুর করছেন, হুলিগানিজম দেখাচ্ছেন, এটা আপনাদের ছাত্রছাত্রীকে কী বার্তা আপনারা আগামী দিনে পৌঁছে দিচ্ছেন, সেটা আমাদের প্রশ্ন রইল। আবার ওনারা যে বলছেন সরকারকেও তার যোগ্যতার প্রমাণ করে আসতে হবে, হ্যাঁ ঠিকই তো, ওনাদের তো এটা জানা উচিত। যোগ্যতার প্রমাণ মানে 5 বছর অন্তর প্রতিটা জনপ্রতিনিধি তার যোগ্যতার প্রমাণ দিয়ে তারপর তো আসেন। এটা আপনি নিশ্চিত রাখুন আগামী 2026-এ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতার পরিচয় দেবে এবং আগামী আরও 5 বছর যারা এই লাল কমলেরা যে অভিযোগগুলো করছে, যে আন্দোলনে উস্কানি দিচ্ছে, তাদেরকে বলি পুরোপুরি আপনাদের এনার্জি লস করবেন না। আগামী 5 বছরের জন্য আরও জমিয়ে রাখুন। আগামী 5 বছর আরও আপনাদের হয়তো মমতা ব্যানার্জি সরকারকে গালাগাল দিতে হবে, আপনারা দিয়ে থাকুন। সরকার সরকারের কাজ করবে, সরকার সদিচ্ছা রয়েছে। প্রতিটা মানুষের কাজ যাতে না হারায়, সেটা একটা হকার হতে পারে, সেটা একটা যে কোনো কর্মচারী হতে পারে এবং শিক্ষক হতে পারে, অশিক্ষক কর্মচারী হতে পারে। সরকার প্রতিটা ক্ষেত্রে তার সদিচ্ছা দেখিয়েছে এবং আদালতের নির্দেশ মেনে এবং আইনকে সম্মান জানিয়ে যে যে পদ্ধতিগুলো করা যায় সেই চেষ্টা সরকার প্রতিনিয়ত করছে। আর একটা মহল থেকে দেখা যাচ্ছে তারা নির্দিষ্টভাবে তারা বলছে, রাজনৈতিক মহল থেকে, আমরা চাকরি খেতে পারি, আমরা চাকরি খাই, আগামী দিনে আরও চাকরি খাবো, আরও আগামী দিনে আরও মানুষ মারা যাবে। তারা মানুষ দেখতে পাচ্ছে, মানুষের কাছে ব্যাপারটা পুরো ওপেন হয়ে যাচ্ছে। সরকারের
কোনো ইচ্ছা নেই কোনো মানুষের কাজ যাক, সরকারকে আদালতকে সম্মান জানিয়ে প্রতিটা পদক্ষেপে সরকার আদালত যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশে সরকার কাজ করে যাচ্ছে। আপনারা আশ্বাস রাখুন কোনো রকম এরকম হুলিগানিজম করবে না। আমরা মনে করি না সমস্ত শিক্ষকেরা খারাপ, কিছু মানুষ ওখানে ঢুকে পড়ছে। আমরা দেখতেও পাচ্ছি যে প্রতিটা আন্দোলনে কিছু মানুষ গিয়ে তারা অশান্তি পাকাচ্ছে, তাদের অশান্তি করা কাজ, তারা পুলিশ পেটাচ্ছে, পুলিশ দেখুন অসুস্থ হচ্ছে। নিশ্চয়ই যদি পুলিশের কারণে কিছু মানুষ আঘাতপ্রাপ্ত হয়ে থাকে আমরা দুঃখিত। যদি আপনার কাছে যাব যে বক্তব্য নিয়ে যে অবস্থান তো আন্দোলনের প্রস্তুতি, তাহলে এই অবস্থান শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের, তাদের অবস্থান কি নাটক বলে মনে হয়? দেখুন, ফার্স্ট অফ অল এই যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা কেন হচ্ছে বলুন তো? এই আন্দোলনের প্রেক্ষাপটটা কি? কেন তাদেরকে আন্দোলন করতে হচ্ছে? এই আন্দোলনটা করতে হচ্ছে তার কারণ হচ্ছে হাইকোর্টের মহামান্য বিচারপতির 142 নম্বর দেবাংশু বসাকের যে জাজমেন্ট, তার 142 নম্বর পাতায় স্ট্রিক্টলি লেখা রয়েছে যে স্টেট গভর্নমেন্ট দুর্নীতি করেছে, এটা স্বীকার করেছে, এবং স্টেট গভর্নমেন্ট বলছে যে আর কত দুর্নীতি রয়েছে সেটা আমার কাছে স্পষ্ট নয়। অর্থাৎ কত দুর্নীতি থাকতে পারে সেটা স্পষ্টভাবে কোর্টের সামনে বলতে পারিনি। ফলে এই যারা যারা আজকে আন্দোলন করছে তাদেরকে আজকে ভুক্তভোগী হতে হচ্ছে। রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, তিনটে বডি, তারা আলাদা আলাদা তথ্য দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ বলেছে 5600 টোটাল আমরা দুর্নীতি করেছি আমরা, এসএসসি বলেছে 5100 দুর্নীতি করেছি। অর্থাৎ নির্লজ্জ স্বীকার করে নিয়েছে যে আমরা দুর্নীতি করেছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার যদি 26-এ আসে, আবার এরকম ভাবে দুর্নীতি করে একই রকম ভাবে যে রিক্রুটমেন্ট হবে 2011 সালের পরে যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে সবগুলো রিক্রুটমেন্টে প্রশ্ন চিহ্নের পরে দাঁড় করিয়ে দিয়েছে। তো সুতরাং আজকে কোনো স্বচ্ছভাবে নিয়োগ হবে না। অনেক যারা মানে মেধাযুক্ত যারা চাকরি পেয়েছে তারাও তো ভুক্তভোগী হতে হচ্ছে এদের এই যে দুর্নীতি করার জন্য। আজকে তারা যদি এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ তারা যদি সেই লিস্টটা দিয়ে দিত যে ভাই এতগুলো ছাত্রছাত্রী, এতগুলো যারা টিচার তারা হচ্ছে যোগ্য, এতগুলো টিচার যোগ্য নয়, তাহলে সেগ্রিগেশন পসিবল ছিল। কোন রকম ভাবে তারা দেবে না, তার কারণ হচ্ছে তারা টাকা খেয়ে বসে আছে এবং যার বলি দিতে হচ্ছে এই যোগ্য ছাত্রছাত্রীদের বা আজকে তারা শিক্ষক। আপনি বলুন 2016 সালের পরে একটা এসএসসি হলো না? 2016 সাল থেকে 2025 সাল কতগুলো এসএসসি হয়েছে? একটা এসএসসি হয়নি সেই 2016 সালে লাস্ট। তাহলে নিয়োগটা কোথায় হবে? নিয়োগই তো নেই, নিয়োগ তো বন্ধ রয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার 26-এ আসে, বলছিলাম একটু আগে 26-এ আসলে ও হবে তো সময় শেষ, যদি আপনার আসলে সময় শেষ বলছি 26-এ আসলে আর নিয়োগ বন্ধ হয়ে যাবে। বেশ, 2016 সাল থেকে সময় শেষ। আপনার সময় আবার আপনার কাছে আমি প্রতিক্রিয়া নেব। প্রদীপদা, আপনার কাছে আমি প্রতিক্রিয়া নেব। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরছি আলোচনায়। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনারা জানেন যে চাকরিহারাদের 11 দিন ধর্ণা তারা করছে, কিন্তু চাকরি তাদের অনিশ্চিত। এদিকে তারা অসুস্থ হয়ে পড়ছেন, বিক্ষোভ ধর্ণা করতে গিয়ে পুলিশের হাতে তাদের মার খেতে হচ্ছে। এই মতো পরিস্থিতিতে ফিরহাদ হাকিম এই অবস্থানকে নাটক বলে কটাক্ষ করেছেন। আমরা এই নিয়ে আলোচনা করছি। ফিরহাদ হাকিম কি বলেছেন একবার নজর রাখুন। যদি দুর্নীতির কারণ হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে, তার বিচার সুপ্রিম কোর্ট করবে। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সাথে দেখছি যারা। প্রদীপদা, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমি, যে আন্দোলনের মাধ্যমে, অবস্থানের মাধ্যমে দাবি আদায়, এটা কোনো নতুন বিষয় নয়। তো এই পথেই গিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। গান্ধীজিও সেটাই শিখিয়েছিলেন এবং সেই পথ কিন্তু অনেকবারই দেখা গেছে। আপনার হয়তো মনে থাকবে কৃষক এবং রাজ্যের মন্ত্রী বলছেন নাটক, এবং কৃষক আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যে মোদীকে একেবারে সেই আইন ফিরিয়ে আনতে বাধ্য করেছিল কৃষকরা। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংসদদের পাঠিয়েছিলেন, আপনার মনে থাকবে। আমরা কিছুদিন আগে অলিম্পিক পদকজয়ী মহিলারা তারাও কিন্তু অবস্থানে গিয়েছিলেন দিল্লিতে। তাহলে এই অবস্থান হঠাৎ করে কি করে নাটক হলো, যেখানে রাজ্যের মন্ত্রী বলছেন এই কথা? আপনার সময় শুরু, প্রদীপদা। সানন্দা, দেখুন, প্রথমেই বলি যে আসলে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে পুরো সরকার পরিচালনটাই পশ্চিমবঙ্গে নাটকে রূপান্তরিত হয়েছে। মানে যেখানেই দেখতে পাচ্ছি যে যেটা হওয়ার কথা তার ঠিক বিপরীতটা হচ্ছে। যেটা মানুষ সরকারের থেকে পরিষেবা, স্বচ্ছ প্রশাসন এগুলো চায়,
সেখানে ঠিক উল্টোটা হচ্ছে, স্বজন পোষণ, দুর্নীতি, এগুলো আমরা দেখতে পাচ্ছি এবং প্রমাণিত। আজকে একটাই কথা, যে যদি যাদেরকে বলা হচ্ছে যারা টাকা পয়সা পাবেন, চাকরি করতে বলা হচ্ছে 31শে ডিসেম্বর, এবং 31শে ডিসেম্বর হচ্ছে গিয়ে ফাইনাল ডেড লাইন দিয়েছেন, তার নিয়োগ নতুন করে তাদেরকে মানে যোগ্যতা প্রমাণ করতে হবে। রাজ্য সরকারের সদিচ্ছা যদি থাকতো তাহলে রিট পিটিশনের মাধ্যমে তারা শুধু ডিসেম্বরের প্রশ্নটা আনতেন না, তারা এটাও আনতেন যে যাদেরকে মানে আমরা এখন যোগ্য মনে করে টাকা পয়সা দিচ্ছি তাদেরকে আবার কেন যোগ্যতা প্রমাণ করতে হবে। তাহলে রাজ্য সরকারের মধ্যেই কোনো ধরনের একটা চিন্তা আছে যে এদের মধ্যেও কেউ হয়তো বেনজল ঢুকে গেছে, যেগুলো হয়তো খাতায় কলমে ঠিক আছে কিন্তু হয়তো উচিত ছিল না তাদের নিয়োগ হওয়া। ফলে রাজ্য সরকারের যে দোনমনা, সেই দোনমনার শিকার হচ্ছেন এইসব যারা আজকে আন্দোলনে, যে শিক্ষকরা আন্দোলনে করছে। পরিষ্কার কথা হচ্ছে যে আজকের থেকে 6-7 বছর আগে যাদের নিয়োগ হয়েছে তারা নতুন করে ইন্টারভিউর বোর্ডে বসা বা লিখিত পরীক্ষায় বসা, এই 6-7 বছরের আগে তাদের যে দৃষ্টিভঙ্গি থাকে, তাদের যে মেধার যে পড়াশোনার তাগিদ থাকে, আজকে যখন সে পড়াচ্ছে একটা জায়গায়, সেটা কিন্তু আবার নতুন করে সেই 7 বছর আগের পরিস্থিতি তার জীবনে নিয়ে আসা, এটা কিন্তু একটা খুবই একদিকে যেমন অপমানের, আরেকদিকে হচ্ছে তার নিজের যোগ্যতার উপরে একটা প্রশ্ন। তাহলে বলা যেতে পারে যে এরাও অযোগ্য, তাহলে বোঝা যায়। ঠিক আছে প্রদীপ, আপনার সময় শেষ, আবার আমরা বক্তব্য নেব। একটা বিরতির পর আমরা আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন পোস্ট এডিট। আপনারা জানেন যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তাদের অবস্থান, তাদের আন্দোলন চলছে, আর এই অবস্থান আন্দোলনকে কার্যত নাটক বলে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। কিন্তু এই ছেলেমেয়েগুলো যারা সাফার করছে, এই তৃণমূল কংগ্রেসের দলের মন্ত্রী নেতারা, তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, এই চাকরি দুর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। এরা তো বিচার চাইছে, বিচারের দাবিতে তারা আজ পথে। ফিরহাদ হাকিম, যিনি বলছেন নাটক করছেন, তার সহকর্মী পার্থ চট্টোপাধ্যায় জেলেবন্দি রয়েছেন এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মন্ত্রীদের সর্বোচ্চ, তাহলে অবশ্যই তাকে তো একটা দায় নিতেই হয়। এবং চাকরিহারা শিক্ষকরা তারা বলছেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাকে এসে কথা বলতে হবে। তাহলে অসুবিধাটা কোথায়, সমস্যাটা কোথায়? দেবব্রতদা, দেখুন, তদন্ত একটা চলছে, সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, সিবিআই তদন্ত করছে। সেখানে রাজ্য সরকার কিভাবে এই জায়গায় কতটা এখতিয়ার আছে আমি ঠিক জানি না, কিন্তু এটাও তো মানতে হবে রাজ্য সরকার প্রতিটা পদক্ষেপ যেগুলো আপনারা যদি দেখেন সেটা চাকরিহারাদের পক্ষেই কথা বলছেন, এবং আগামী দিনে যাতে কোনো তাদের পরিবার যাতে কোনো সমস্যা না পড়ে বিভিন্ন ধরনের ভাতা যেটা নির্দিষ্ট আইনের মধ্যে রেখে তা ঘোষণা করেছেন। আর এটা যে একদম ভাতা চায় না চাকরিহারা শিক্ষকরা, দেবব্রতদা, তারা বারবার বলছেন সসম্মানে তাদেরকে তাদের পদ ফিরিয়ে, স্বপদে সসম্মানে তাদের যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে চায়, তারা কোনো ভাতা চায় না। অবশ্যই দুর্নীতি যে একটা হয়েছে কেউ তো অস্বীকার করছে না, দুর্নীতি যারা করেছে তারা জেলের মধ্যে আছে, তারা থাকুক, এবং আমাদের চিন্তা অযোগ্যদের নিয়ে নয়, কিন্তু যারা যোগ্য নিশ্চয়ই তাদের আন্দোলন করার অধিকার রয়েছে এবং তারা আন্দোলন করছে। এবং এটাও তাদের দেখা উচিত, তারা যে বার্তা দিচ্ছে সমাজে যেন তার বিরূপ বার্তা না পড়ে। তারাও তো শিক্ষক, আগামী দিনে তাদের ছাত্রছাত্রী তাদেরকে ফলো করেন, এবং সেই পরিবেশ যে বার্তা কিছুদিন আগে আমরা দেখলাম, ওই পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, পুলিশকে পেটাও, পুলিশকে মেরে পা ভেঙে দাও, বিভিন্ন পুলিশও অসুস্থ হয়েছে, দরজা ভেঙে দিচ্ছে, কেউ ভয়তে ঝাঁপ দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। পুলিশ, একবারও বলছি না পুলিশ যখন মারছে, পুলিশ যখন লাঠিপেটা করছে, এটা দেখুন, এটা তো বাম আমল নয়। বাম আমলে আপনারা দেখেছেন একটা আন্দোলনে পুলিশ সেখানে গুলি চালিয়ে দিত, মানুষ মরে যেত, কারণ সেই আমলে পুলিশ নির্দিষ্ট আইনের মধ্যে থেকেই কাজ করছে। আর বিজেপি যে বলছিল না নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, তাদের কেন্দ্রের দল, তাদের এটা মাথায় রাখা উচিত। সেনাবাহিনীতে যে নিয়োগ 3 বছর ধরে কোভিডের সময় হলো না, পদাতিক বাহিনীতে 1,80,000 পদ খালি পড়ে আছে, সেগুলো তাদের দেখা উচিত। নিশ্চয়ই রাজ্য সরকার তার কাজ করছে। রাজ্য সরকারে তোমরা আন্দোলন নিশ্চয়ই করবে, তোমাদের অধিকার রয়েছে, কিন্তু তোমাদের যে কাজগুলো সেগুলো করে এসো বাবা, তোমরা করছে না কেন? বিভিন্ন অফিসার র্যাঙ্কে তাদের সেই জায়গাগুলো পূরণ করা হচ্ছে না, কেন করা হচ্ছে না? এই প্রশ্নগুলো করবে না। রাজ্য সরকার তার নির্দিষ্ট তার এখতিয়ারের মধ্যে একটা বিচারাধীন মামলা রয়েছে, এবং একটা মহল থেকে নির্দিষ্টভাবে বারে বারে তারা চেষ্টা করছে কীভাবে তাদের বিড়ম্বনার মধ্যে ফেলা যায়, তাদের চাকরি আটকানো যায়, তার চাকরি নষ্ট করা যায়, তাদের চাকরি খাওয়া যায়, তাদের বিপদে ফেলা যায়, একটা পক্ষতে বারে বারে চেষ্টা করছে, এবং কিছু মহল থেকে তাকে ইন্ধন জুগিয়ে যাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। একটা যে
ঘটনাটা ঘটে গেছে। ভারতবর্ষে তো এই প্রথম ঘটনা, আপনার অনেক বড় বড় দুর্নীতি আমরা দেখছি, ব্যাপক কেলেঙ্কারি দেখেছি, নিট দুর্নীতি দেখছি, প্রতি বছর হচ্ছে গুজরাটে তাদের কিংপিং সেখানে বসে, তাদের সেখানে কিছু বলার নেই। না না, কখনোই না, একবার না, আমরা জিরো টলারেন্স, একবারও না, জিরো টলারেন্স। কিন্তু যে ঘটনা ঘটে গেছে সেই সরকার সেটাকে তো চেষ্টা করে যাচ্ছে, মুখ্যমন্ত্রী সদিচ্ছা, তাই জন্য চেষ্টার ফলশ্রুতি হচ্ছে শিক্ষকদের পুলিশের লাঠিপেটা। না না, পুলিশের লাঠি, সেটা যদি কেউ জঙ্গি আন্দোলন করে ফেলে, যে পরিস্থিতি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে, তার জন্য পুলিশের যা দরকার পুলিশ আইনের মধ্যে থেকে করেছে। আর এ তো বাম আমল নয়, বাম আমলে আমরা দেখেছি পুলিশ একটা আন্দোলনের মধ্যে কি করে। আর এই যে বামেরা বারবার বলে না কিছু হয় না, আমরা দেখেছি 2003 সালে যেখানে ব্লক সরকারের পরীক্ষায় পুরসভার সামনে আন্দোলনকারীরা বসছিল, তাদের পিটিয়ে নিয়ে সেন্ট্রাল লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এগুলো নতুন করে বলার কিছু নেই, ভারত দেখেছে। আর বিজেপি যেটা বলছেন, তাদের সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় দোকান রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তারা কী কাণ্ড করে বেড়াচ্ছে। আর এই যে বললেন না ভাতা দেওয়াটা ঠিক না, আমরা দেখি ত্রিপুরায় তো ভাতা দেওয়া হয়েছে, সুপার নিউমেরিক পোস্টও তৈরি করে সরকার সুপার নিউমেরিক পোস্ট করার চেষ্টা করেছে এই জায়গাগুলো মেকআপ করার জন্য। আদালতে গিয়ে তারাও ধাক্কা খেয়েছে যারা সুপার নিউমেরিক পোস্টের বিরোধিতা করেছে। আর আগেও সুপার নিউমেরিক পোস্টে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া হয়েছে, আমাদের রাজ্যেও রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা স্কুলে যান, মাইনে দিচ্ছি, কিন্তু তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা এখনো স্পষ্ট হয়নি। রাজ্য সরকার সেই অবস্থান স্পষ্ট করতে পারেননি এবং এখনো সেই দাবিতেই আজকেও সেই দাবি করছেন চাকরিহারা শিক্ষকরা। রাজ্য সরকার তার অবস্থান স্পষ্ট করুক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসুন, রাজ্য সরকারের প্রধান বারে বারে মুখ্যমন্ত্রী অনুরোধ করছে আপনারা কাজে আসুন, শিক্ষাক্ষেত্রে আসুন, ছাত্রছাত্রীদের শিক্ষাদান করুন, আপনাদের কাজগুলো করুন। রাজ্য সরকার প্রতিটা ক্ষেত্রে তাদের আইনের যতটুকু মর্যাদা দিয়ে, আইনকে মর্যাদা দিয়ে, আইন বাঁচিয়ে, আইনকে সম্মান রেখে কাজটা করে যাচ্ছেন। তারপরে যদি এই অরাজকতা সৃষ্টি করে, তারপর তো কিছু বলার নেই। যদি আপনার কাছে যাব যে পুলিশ, আমরা লালবাজারের তরফে সাংবাদিক বৈঠক দেখেছি গতকাল, সেখানে বারবার বলা হয়েছে যে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে, তাও ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে সেখানে, এবং সেখানে বলা হচ্ছে যে পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে, ধৈর্যশীল মনোভাব দেখিয়েছে পুলিশ। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ছবি বাস্তবে ধরা পড়ছে সেটা একেবারে অন্যরকম, একেবারে মার, লাঠি পেটা, গুরুতর জখম হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা, কারোর চোখে আঘাত লেগে যাচ্ছে এবং চিন্তায় রয়েছে তাদের পরিবারগুলো। এটা সংযমের পরিচয়, যদি আপনার কি মনে হয়? না দেখুন, শুধুমাত্র আমরা যদি এখন বলি যে পুলিশ আক্রমণ করেছে তাহলে কিন্তু ভুল হবে, কোথাও না কোথাও আমাদের এটা ভুল হচ্ছে বলে আমার অন্ততপক্ষে মনে হয়। এই কারণের জন্য, তার কারণ পুলিশ একটা চেন অফ কমান্ড ফলো করে। পুলিশ চাইলেও কোনো আক্রমণ মানে প্রতিরোধ, যে আপনার প্রতিবাদকারী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে বল প্রয়োগ করতে পারে না, যদি কিনা সরকার বা তার প্রশাসনিক প্রধান বা পুলিশ মন্ত্রী তাদেরকে ইনস্ট্রাক্ট করে। বিকজ এইরকম একটা আন্দোলন, যে আন্দোলন হচ্ছে তারা চাকরি হারিয়েছে, তারা জীবন জীবিকা, চাকরি হারানো মানে মৃত্যু, জীবন জীবিকা হারানো মানে মৃত্যু, সেই মৃত্যু যারা আজকে মৃত্যুর সম্মুখীন যারা হতে হয়েছে, তারা আজকে যে কোনো যে কিছু মানে তারা যে আন্দোলন করবে এটা অতীব স্বাভাবিক। তারা অনেক কিছুই করতে পারতো, তারা মাস্টার বা আজকে মাস্টারদাও হতে পারতো, সেখানে না গিয়ে তারা কিন্তু সংযমের পরিচয় দিয়েছে। এইটা ঔদ্ধত্যপূর্ণ অহংকার, এই যে 212, 216 খানা সিট পাওয়া, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আমি যাব যে পুলিশ মন্ত্রী চুপ রয়েছেন, পুলিশ মন্ত্রী চুপ করে আছেন, তিনি এখনো কোনো বক্তব্য দেননি। এই এত কিছু হচ্ছে, পুলিশ সেখানে বলছে যে যথেষ্ট সংযমতার পরিচয় দিয়েছে, সেটা পুলিশ মন্ত্রীরই বক্তব্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে পুলিশ মন্ত্রীর রাজনীতিগুলো কখনো কখনো চেনা যায় না, এই কারণেই যে আমরা অতীতে এরকম বহু ঘটনা দেখেছি, সিপিএম এর পুলিশ মন্ত্রী বলুন, মমতার পুলিশ মন্ত্রী বলুন, কংগ্রেসের পুলিশ মন্ত্রী বলুন, তাদের কোথাও একই ভঙ্গিমা দেখা যায়, একই ভাষা দেখা যায়। দেখুন, অন্য জমানায় পুলিশের অত্যাচার বা পুলিশের লাঠিচার্জ আর আজকের দিনের পুলিশের লাঠিচার্জ, এই দুটোর প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। আজকে কাদের উপরে পুলিশ লাঠিচার্জ করছে, আজকে যে বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন, যাদের উপরে লাঠিচার্জ করছে, আজকে যার পা ক্ষতবিক্ষত হয়েছে, পুলিশ কি এটা বলেছে যে সে বহিরাগত, নাকি তাকে আইডেন্টিফাই করা গেছে যে সে বহিরাগত? তাহলে পুলিশ যখন নির্বিচারে লাঠিচার্জ করছে, সেখানে শিক্ষক হিসাবে যিনি আন্দোলনে আছেন তার উপরেও আঘাত লাগছে। ফলে এই জায়গাটাতে খুবই ইম্পর্টেন্ট এবং খুব স্পর্শকাতর যে কেন পুলিশ যখন নির্বিচারে লাঠিচার্জ করলে যে কারো উপরে আঘাত আসতে পারে, সেটা কেন পুলিশ করল? মানে পুলিশ পেটানো সমর্থনযোগ্য, বিকাশ ভবনের গেট ভাঙাটা সমর্থনযোগ্য, তাই তো?
আপনি যে প্রশ্নটা করলেন যে বিকাশ ভবনে অত রাত অবধি কেন এটা এক্সটেন্ড হলো, তার আগেই কেন এদেরকে বের করার ব্যবস্থা করা হলো না, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। যে যদি তাদেরকে বের করতে দেয়া হতো বা সেটাই বাঞ্ছনীয় বলে পুলিশ মনে করতেন, পুলিশ যা যা করা দরকার সেটা দিনের আলোয় কেন হলো, কেন তাদেরকে অতক্ষণ ধরে মানে অ্যালাউ করা হলো? আমি তো একটা জিনিস বুঝছি না, যে এখানে বিকাশ ভবনের কর্মীরাও সাধারণ মানুষ, আর শিক্ষক হিসাবে যারা ওখানে আন্দোলন করছেন তারাও সাধারণ মানুষ, এদের মধ্যে কোনো বিরোধ নেই। বিরোধটা হচ্ছে যে যারা আজকে আন্দোলন করছে তারা বুঝতে পারছে না যে ডিসেম্বরের পরে তাদের অবস্থাটা কি হবে। সেটা থেকে মুখ্যমন্ত্রী একটা আশ্বাস দিচ্ছে বা শিক্ষামন্ত্রী আশ্বাস দিচ্ছেন, যে বৈঠক হয়েছিল সেই বৈঠক ফলপ্রসূ হয়নি, সেই বৈঠকে অনেক প্রশ্ন উত্তর আসেনি শিক্ষামন্ত্রীর থেকে, সেটা আরেকবার ক্লারিফিকেশনের জন্য তারা আসছেন আন্দোলনে। তো এই ক্লারিফিকেশনটা যতদিন না হচ্ছে ততদিন হচ্ছে কি এই আন্দোলনটা চলবে। এবং সেখানে পুলিশের অবশ্যই, যেটা পুলিশের থেকে সাংবাদিক সম্মেলনে বলা হলো, যে যদি অরাজকতা সৃষ্টি হয় আমাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা। একেবারেই প্রদীপ দা, মানে কখনো আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রীর গাড়ির নিচে ছাত্ররা চলে যাচ্ছে, সেখানে ছাত্র পড়ে যাচ্ছে, আর কখনো পুলিশ লাঠি পেটা করছে। এটাই হয়তো সংযম, যেমনটা বলছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আমরা এই আলোচনা নিয়ে আবার ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। মানে অদ্ভুত ব্যাপার যে বিষয়টা দাঁড়াচ্ছে এই মুহূর্তে, যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, যে ভারী এক শিব ঠাকুরের আপন দেশের মতো অবস্থায় রয়েছি আমরা। মানে যারা চোর তারাই গৃহস্থকে বলছে যে পুলিশ কেন তাদেরকে ধরলো, এরকম একটা অবস্থায় রয়েছি। এর আগে আমরা শুনেছি যে কেন এই সংক্রান্ত মামলা করা হলো, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একেবারে ভিলেনের ভূমিকায় নিয়ে যাওয়া হয়েছে। মামলা যে কারণে করা হয়েছিল সেই কারণটা কোথাও গিয়ে গৌণ হয়ে যাচ্ছে। কে কেন মামলা করা হলো, কে মামলা করলেন, সেটা অনেকটা মুখ্য জায়গায় চলে যাচ্ছে। এটাই কি ঠিক দেবব্রত দা? দেখুন, মামলা কারা করলো এবং রায় কারা দিল আমরা তো মানুষ চোখের সামনে দেখতে পারলাম, দিনের আলোর মতো পরিষ্কার। যারা রায়গুলো দিচ্ছে হয়তো কিছু মামলা সুপ্রিম কোর্টে গিয়ে সেগুলো খারিজ হয়ে যাচ্ছে, এবং যিনি রায়গুলো দিচ্ছেন আগামী দিনে দেখা গেল তিনি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে সংসদেও চলে যাচ্ছেন। এটা দিনের আলোর মতো পরিষ্কার কে কী উদ্দেশ্য নিয়ে এগুলো করছে। নিশ্চয়ই যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, তাদের রেয়াত করা উচিত না। যারা অযোগ্য তাদেরকে রেয়াত করা উচিত না। যারা দুর্নীতি করেছে, দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদেরও রেয়াত করা উচিত না। নির্দিষ্টভাবে অভিযোগ, এই যে মেদিনীপুরের একজন বিরোধী দল না, তার বিরুদ্ধে যে অভিযোগ তো আমরা করছি না, তার দলের লোকই করছে, জগন্নাথ চট্টোপাধ্যায় করছে, তিনি দুর্নীতিগ্রস্ত, সেটা নিয়ে তো বলা উচিত। তারাও তো দুর্নীতি করছে, এখন অন্য দলে চলে গেছে, ওয়াশিং মেশিনে ঢুকে গেছে বলে তিনি স্বচ্ছ হয়ে গেছেন, তার কোনো মানে নেই। যে দোষী নির্দিষ্ট সাজা পাক, নিশ্চয়ই সাজা পাক, যারা জেলে আছে জেলের মধ্যে থাকুক। কিন্তু সরকার রিট পিটিশনে যাচ্ছে, সরকারকে সহযোগিতা করুন। এবং বিরোধীদেরও বলছি, যারা কাজের জায়গায় এইভাবে অশান্তি অরাজকতা তৈরি করে তাদের মধ্যে আরও অস্থিরতা তৈরি করাটা কখনো ঠিক কাজ নয়। সরকার চেষ্টা তো করছে। আর এই যে ভাতা ঘোষণা তো ভারতবর্ষে এই প্রথম হলো না, আমরা অন্য রাজ্যেও আমরা দেখেছি এইভাবে ব্যাপারগুলোকে কিছুটা সুস্থির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সরকারও সেটা চেষ্টা করছে। আমরা ত্রিপুরার ক্ষেত্রে উদাহরণ আমরা দেখেছি, কেরালাও একটা ক্ষেত্রে দেখেছি, আর সুপার নিউমেরিক পোস্ট যদি বলেন আমাদের রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখেছি। সরকারের প্রতিটা ক্ষেত্রেই সদিচ্ছা রয়েছে এবং তা সরকারকে সহযোগিতা করুন, ব্যাপারটাকে গুলিয়ে দেবেন না। সরকার রিট পিটিশন করছে, আগামী দিনে হয়তো আইনকে বাঁচিয়ে, আইনকে সম্মান জানিয়ে সরকার যে কাজগুলো করবে। এখানে যে আপনি যে বললেন যে গুলিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়টা, যে কারণে মামলা করা হয়েছিল সেটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যদি আপনি কি মনে করেন? কখনোই এই কারণে নয়। যদি আপনার দেখুন উদ্দেশ্য, দেবব্রত দাস জ্যোতির কাছ থেকে উত্তর নেব, আপনি আবার বলবেন প্লিজ। না, এটা সবাই তো বুঝতে পারছে, এটা আপনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি যে সিঙ্গেল বেঞ্চের রায় হলো, সেই রায় সেখানে স্পষ্ট ভাষায় বললো যে 5,600 দুর্নীতি হয়েছে। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার নিজে স্বীকার করে নিল, এবং সুপ্রিম কোর্টে গেল, সেখানেও রাজ্য সরকার স্বীকার করে নিল। তো রাজ্য সরকার তো নিজেই স্বীকার করেছে যে আমরা দুর্নীতি করেছি। এই দুর্নীতিটা যখন ওই ছাত্রছাত্রী যারা দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছিল, তারা তো গিয়ে বলেছিল রাজ্য সরকারের দপ্তরগুলোতে যে আপনারা দয়া করে ব্যাপারটা দেখুন, তাহলে তো এই কোর্ট পর্যন্ত যেতে হতো না। এরা এত পরিমাণে অধ্যত্ত, অহংকার এবং এই দুর্নীতিতে নিমজ্জিত যে এরা তাদের কথা শোনার প্রয়োজন বোধ করেনি। আজকে ভাবুন, একটা ছেলে 6 বছর চাকরি করার পরে তার চাকরি চলে যাচ্ছে, আর এটা যে কোনো কারোর সঙ্গে হতে পারে। এই চাকরি চলে যাওয়ার পরে তার যে রাইট টু লাইফ, অর্থাৎ তার যে জীবন জীবিকা, সেটা তো ভায়োলেশন হচ্ছে।
এর দায়িত্ব তো রাজ্য সরকারকে নিতে হবে। তার কারণ রাজ্য সরকারের জন্যই এরা তো আজকে রাস্তায়, এরা তো রাস্তায় নিজের মেধার জন্য নয় বা নিজের যা পড়াশোনা করেছে তার জন্য তো এরা রাস্তায় নয়, এরা রাস্তায় হচ্ছে আরে গাফিলতির যার দায় তো সে নেবে, দুর্নীতি, তারা তো জেলে আছে। দুর্নীতি এরা রাজ্য সরকার স্বীকার আরে করছে। কেন্দ্রীয় সরকারের গাফিলতির দায় তো মানুষের প্রাণ চলে যাচ্ছে, যদি উত্তর দাও। ডিপেন্ড করে, লজ্জা করে না? আপনারা কোর্টে গিয়ে বলেন যে আমরা দুর্নীতি করেছি, আবার টিভি চ্যানেলে এসে বলেন যে আমরা দুর্নীতি করিনি, লজ্জা করে না বলতে? এই ছাত্রছাত্রী যারা বসে রয়েছে রাস্তায়, এর জন্য আপনারা দায়ী। মুখ দেখাতে পারবেন না আপনারা এই ছাত্রছাত্রীদের সামনে। আজকে যে কোনো মেধাযুক্ত ছাত্রছাত্রী তারা শিক্ষক হওয়ার জন্য 10 বার ভাববে। আজকে একজন অভিভাবক তার সন্তানকে বিদ্যালয়ে পাঠানোর আগে 10 বার ভাববে যে সরকারি বিদ্যালয়গুলোতে পাঠানো যায় কিনা। তার কারণ কোন শিক্ষক যোগ্য না অযোগ্য সেটাই তো বুঝতে পারছি না। এই জায়গায় শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এসেছে এই তৃণমূল সরকার। দায়িত্ব তো নিতে হবে। আপনারা রাজ্য সরকারে রয়েছেন, আপনারা দায়িত্ব নেবেন না? আপনারা নিজে যেখানে স্বীকার করছেন যে আপনারা দুর্নীতি করেছেন। আজকে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস। অভিভাবক কনফিডেন্স নেই যে আগামী দিনে আমাদের সন্তানকে আমরা সরকারি মাধ্যম স্কুলে পড়াবো কি পড়াবো না। আগামী দিনে আপনার 2016 থেকে 25 সালের ভিতরে একবারও এসএসসি নেই। কলেজ সার্ভিস কমিশন একেবারে জ্যোতি, যে প্রশ্ন প্রদীপদা আপনার কাছে আমি একই প্রশ্ন নিয়ে যাব, মানে যে অভিযুক্ত তারাই বলছে যে কেন তাদের ধরিয়ে দেওয়া হলো, কেন মামলা করা হলো, কে মামলা করা হলো, সেটা এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেটার কারণে মামলা হয়েছে সেটা কিন্তু এখন গৌণ হয়ে যাচ্ছে প্রদীপদা। না দেখুন, আমার মনে হয় যে যারা আজকে আন্দোলন করছেন তারা কিন্তু যথেষ্ট মুখ্যমন্ত্রীর যে আশ্বাস তার উপরে বিশ্বাস এখনো রেখেছেন। না হলে একটা মানুষের 6 বছর চাকরি হয়ে গেছে, সেই চাকরির উপরে ভিত্তি করে সে সংসার করছে, সে অনেক কিছু ব্যাংক লোন নিয়েছে, এবং আজকে যখন সে হঠাৎ করে এটা জানলো, তারা কিন্তু এখনো কোনো বিশেষ অনেকে মিলে আত্মহননের রাস্তা নেননি, কারণ মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছেন, তার আস্থা। কিন্তু তাদের মানসিক স্থিতি এখন যেটা, সেখানে কিন্তু এরকম বললে হয় না আপনারা যে কদিন পারবেন কাজ করে যান, আমি বাকিটা দেখছি। এখানে কিন্তু একবারের জায়গায় 10 বার আলোচনায় বসতে হতে পারে। তাদের মানসিক অবস্থা যেটা, সেটাকে শান্ত করার জন্য একবার আমি বসেছি আবার কেন বসবো, এইটা কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি নয় প্রশাসনের। তাদেরকে আবার আলোচনায় বসতে হবে, কারণ তারা নিজেদের উপরে আস্থা হারিয়ে ফেলছে। তারা বিশ্বাস করতে পারছে না যে আর 4-5 মাস বাদে তাদের কি হবে। যদি রিট পিটিশন পুরোটাই রাজ্য সরকারের বিপক্ষে চলে যায় তাহলে কি হবে, তখন কি হবে। এই 6 মাসটা দেখিয়ে আমি তারপরে 7 মাসের দিন আমার কি হবে, এই জায়গাটা হচ্ছে তাদের আতঙ্কের জায়গা। এবং মানুষ যখন আতঙ্কে থাকে, প্রশাসন বা মানবিক মুখ্যমন্ত্রী আমাদের তার উচিত আরো বারে বারে, শিক্ষামন্ত্রীর উচিত বারে বারে তাদের সঙ্গে আলোচনায় বসা। একবার বলে দিয়েছি, এটা এখন কোর্ট দেখছে, এটা বললে আমার আতঙ্কটা তো ঘুচছে না। যারা আজকে আন্দোলন করছে তারা অনেক কষ্টে আন্দোলনে ওখানে বসে আছে, আতঙ্কে আন্দোলনে বসে আছে। ফলে সেই জায়গাটা অ্যাড্রেস না করে সেটাকে নাটক বলা, পুলিশের লাঠিচার্জ, এইগুলো করে তাদের মনে যেটুকু আস্থা আছে মুখ্যমন্ত্রীর উপরে, প্রশাসনের উপরে, সেটাও কিন্তু চলে যাচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসের নিজেদের জন্যই উচিত যে এই আলোচনাটাকে, এই আন্দোলনকে আলোচনার পথে নিয়ে আসা, আন্দোলনের পথে না নিয়ে যাওয়া। কোনখানটা মনে হলো সরকার আলোচনা করছে না? 2 তারিখ সঞ্জীব খান্নার বেঞ্চে রায় বেরোলো, 7 তারিখ সরকার বারবারই বলছেন যে এখন কোর্টে চলে গেছে। না না না, 7 তারিখ মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বসেছেন, তারপর ভাতা ঘোষণা করেছেন, প্রতিটা পদক্ষেপে তো মুখ্যমন্ত্রী সদিচ্ছা দেখাচ্ছেন। একটা উত্তর দিন। আজকে যখন মুখ্যমন্ত্রী বলছেন আপনারা সস্থানে গিয়ে চাকরিতে যোগ দিন, মন দিয়ে পড়ান, এবং যখন ছাত্ররা বলেছেন কি স্যার ম্যাডাম আপনারা 31শে ডিসেম্বরের পরে থাকবেন, তো তখন তার কি অবস্থা হচ্ছে, এই আশ্বাসটা কোথায় যাচ্ছে? বিচারাধীন মামলা ওইভাবে বলা যায় না। রাজ্যের প্রশাসনিক প্রধান একটা বিচারাধীন মামলা ওইভাবে বলতে পারে না। ব্রাত্য বসু বলেছে রিট পিটিশনে যদি এগেইনস্টে যায় তাহলে কি হবে আমার জানা নেই। এই তো অবস্থা। তাহলে রাজ্য সরকার 31শে ডিসেম্বরের পরে তাদের দায়িত্ব নেবে না? আমাদেরও তো এটা জানা আছে, বিচার ব্যবস্থায় ব্ল্যাকস্টোন রেশিও বলে একটা কথা আছে, সেখানে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, একজন নিরপরাধ যেন শাস্তি না পায়। আমাদের অপরাধী নিয়ে চিন্তা নেই, আমাদের নিরপরাধ মানুষগুলোকে নিয়ে চিন্তা, যে নিরপরাধ মানুষগুলো যাদের চাকরি হারা হয়েছেন তাদেরকে নিয়ে আমাদের চিন্তা।
অপরাধীরা জাহান্নামে যাক, দেখার দরকার নেই যারা অপরাধ করেছে তারা জেলের মধ্যে থাকুক। পরিস্থিতি প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না চাকরিহারা শিক্ষকরা, ওদিকে পুলিশ তারা লাঠিপেটা করছেন শিক্ষকদের। এই মতো অবস্থাতে উদয়ন পণ্ডিতের কথা আপনাদের মনে আছে হয়তো, সেরকম ছোট ছোট পড়ুয়ারা তারাও কিন্তু এই শিক্ষকদের পাশে সামিল হলেন। আমরা এই আলোচনা নিয়ে একটা ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন পোস্ট এডিট। আমরা একেবারে পোস্ট এডিটের শেষ পর্বে চলে এসেছি। চাকরিহারা শিক্ষকরা তাদের ধনুক ভাঙা পণ তারা বলেছেন যে চাকরি যতক্ষণ না তারা ফিরে পাবেন তাদের আন্দোলন চলবে, তাদের অবস্থান চলবে। এবং এরই মধ্যে আপনারা জানেন এই অবস্থানকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম, এবং অন্যদিকে পুলিশের লাঠিপেটা খেয়ে জখম হয়েছেন, আহত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু এর মাঝেও যে ছবি আমরা দেখলাম যে একেবারে বিকাশ ভবনের সামনে, রাজ্যের শিক্ষা দপ্তরের সামনেই চলল পাঠশালা, সেই ছবিও উঠে এসছে। এর থেকে যুক্তিযুক্ত প্রতীকী উদাহরণ আর কি বা হতে পারে? আমরা দেখলাম যে বিকাশ ভবনের সামনে পড়ুয়াদের পাঠ দিলেন চাকরিহারা শিক্ষকরা। প্রথমেই জ্যোতির কাছে যাব। যদি আপনি এটা কিভাবে দেখছেন, যেভাবে ফিরহাদ হাকিম কটাক্ষ করলেন তারপরে একেবারে বিকাশ ভবনের সামনে এই ছবি উঠে এলো? ঠিক আছে, ফিরহাদ হাকিম কটাক্ষ করবে, এটা তাদের অধ্যত্ত অহংকার, যে অহংকারের জোরে ওই সব্যসাচী দত্ত সে যখন যায়, পুলিশ তার লোকজন যখন এই চাকরিহারা শিক্ষকদেরকে মারধর করে, রাস্তায় ফেলে মারধর করে, তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। আর দেখা গেল তারপরে নিরস্ত্র নিরপরাধ, তাদের মেধাযুক্ত কোনো অপরাধ ছাড়াই তারা তোমার দল তো সেনাবাহিনীকে কটাক্ষ করে। আরে কেন কেন ভাই, কেন কেন? না না না, সেনাবাহিনীকে কটাক্ষ করার অধিকার কি রয়েছে নাকি? না না না, সেইটা একটু দেখো না, যে কাজটা তোমাদের দরকার করার। আরে কেন্দ্রে তো সরকার চালাচ্ছ দেশটাকে। আরে আবার তুমি এই তো মুশকিল, এই তো মুশকিল। তুমি তুমি এই মধ্যপ্রদেশের মন্ত্রীর দালালি করছো। না 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 না, এই তো মুশকিল না। আরে দেশটাকে ভালো করে চালাও না, দেশের মানুষ তো নিরাপত্তা চায়। প্লিজ আমি সবার বক্তব্য নেব, কারণ আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি। জ্যোতি প্লিজ আপনার বক্তব্য। হ্যাঁ, তো এটা স্বাভাবিক যে এরা যে রাজ্য সরকার পুরোপুরি ভাবে একটা উদ্ধত্তপূর্ণ মানে অহংকারপূর্ণ, এবং এরা চাইছে যে করে হোক আপনার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিতে। আর এদের কাছে একমাত্র একটা ইচ্ছা, সেটা হচ্ছে দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এই দুর্নীতির ফলে আপনার এই ছাত্রছাত্রীদেরকে, এই শিক্ষকদেরকে আজকে রাস্তায় বসতে হয়েছে। এবং এরা কোনোভাবেই এরা জানে যে আমরা কিভাবে ভোট করব, ভোট লুট করব। ফলে কে কোথায় আপনার শিক্ষকরা রাস্তায় বসলো, বা ডিএ আন্দোলনকারী রাস্তায় বসলো, বা নার্সরা রাস্তায় বসলো, আশাকর্মী রাস্তায় বসলো, বা মানুষ রাস্তায় বসলো, আন্দোলন করলো সন্দেশখালীর মতো, মা বোনেরা দীর্ঘদিন ধরে যেখানে লাঞ্ছিত হয়েছে, এদের কিচ্ছু যায় আসে না। তার কারণ জানে এরা ভোট কিভাবে লুট করতে হয়। তো সুতরাং এদের কাছে এটা মাইনেই রাখে না। এই জন্য আপনি দেখতে পাচ্ছেন সব্যসাচী দত্ত থেকে শুরু করে, ফিরহাদ হাকিম থেকে শুরু করে, তৃণমূলের একাধিক নেতৃত্ব, উদয়ন গুহ থেকে শুরু করে সবাই যে কোনো আন্দোলনকে এরা কিন্তু ভয় পায়। তারপরও দাঁড়িয়ে এদের মনে হয় যে আমাদের এই আন্দোলন থেকে আমাদের কিছু যায় আসে না, তার কারণ আমরা আবার ক্ষমতায় আসবো। বেশ প্রদীপদা, আমরা এরই মাঝে যেখানে অবস্থান আন্দোলন নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ দেখেছি আমরা, এবং বিভিন্ন রকম হুঁশিয়ারি দেখেছি, তারপরেও দেখা যাচ্ছে যে ক্লাসরুম নেই, শিক্ষক নেই, কিন্তু তার কয়েকদিন বাদে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অধিকারও তারা হারাবে। কিন্তু যেটা দেখা গেল যে কিছু পড়ুয়া এই চাকরিহারা শিক্ষকদের এই আন্দোলনে সামিল হলেন, তাদের একেবারে পড়ুয়াদের পাঠ দিলেন চাকরিহারা শিক্ষকরা। অর্থাৎ উদয়ন পণ্ডিতের মতো মানুষ তারা কালে কালে দেশে দেশে ছড়িয়ে রয়েছেন। আবারও কিন্তু সেই উদাহরণ উঠে এলো। প্রদীপদা দেখুন, এগুলো সবই প্রতীকী ব্যাপার, যে তারা তাদের যে ক্লাসরুমের অধিকার হারিয়ে যেতে চলেছে, সেইখানে একটা প্রতীকী ব্যাপার। কিন্তু জানেন তো, ব্যাপারটা হচ্ছে যে এখানে এই যে দুরবস্থায় রাজ্যবাসী রয়েছে বা শিক্ষকরা রয়েছে, এদেরকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তাদের কিন্তু একটা অসুবিধার জায়গা রয়েছে। তারা ঠিকমতো নেতৃত্ব দিতে পারছে না। মানে পরিবর্তনটা আনবে কে? আজকে রাস্তায় যদি শিক্ষকরা বসে থাকে, 26-এ নির্বাচন যখন হবে, শিক্ষকরা তো আর প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে দাঁড়াবেন না, দাঁড়াবে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো।
তো আজকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে তো এদের হয়ে অবস্থান করতে হবে, বিক্ষোভ করতে হবে, তবে না মানুষ একটা মানে তারা কি আন্দোলনকে সংগঠিত করতে পারছেন না বিরোধী দলের নেতারা? একেবারেই না, কারণ দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে যারা ভুক্তভোগী তারা হচ্ছে গিয়ে নিজেরা আন্দোলন করছে। আর আপনি বামফ্রন্ট জমানায় চলে যান, যে কোনো ইস্যুতে বিরোধী রাজনৈতিক পরিষদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন। ফলে যতক্ষণ না বিরোধী রাজনৈতিক নেতৃত্ব এই আন্দোলনকে পুরোধা দিয়ে তারা সামনে বসবে, ততক্ষণ কিন্তু রাজনৈতিকভাবে পরিবর্তন হবে না। এবং এটা জেনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু কিছু নেতা মন্ত্রীর কণ্ঠস্বরে দম্ভ এসে যাচ্ছে, নাটক বলে ফেলছেন। ফলে এই জায়গাগুলো কিন্তু তাদের আত্মতুষ্টি থেকে আসছে। ফলে এই রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য অনেক ইস্যু আছে। 26-এর আগে যদি বিরোধী রাজনৈতিক দলগুলো সেটাকে না নিতে পারে সামনে, তাহলে তো সত্যি আমাদের মানে আমি জানি না যে এইভাবে যদি রাজনৈতিক মানে দেবব্রতদার কাছে প্রতিক্রিয়া নেব, আমাদের সময় শেষ। প্লিজ প্রদীপ বাবু, কার্যত রাজ্যের প্রধান বিরোধী দলকে অপদার্থ বলল, অস্বীকার করার জায়গা নেই। দেখুন, তারা তো কেন্দ্রে সরকার চালাচ্ছে এবং কেন্দ্রে তাদের কাজকর্ম মানুষ প্রতিদিন তারা দেখছে। যারা দেশের মানুষকে সুরক্ষা দিতে পারে না তারা এখানে এসে ডায়লগ ঝাড়বে, এতে মানুষ তো বুঝতেই পারছে। নিশ্চয়ই যে একটা জায়গা ব্যর্থতার জায়গা তো রয়েছে, কেউ তো অস্বীকার করছে না, একটা দুর্নীতির জায়গা রয়েছে, কেউ অস্বীকার করছে না। সরকার কার্যত তা স্বীকারও করে নিচ্ছে। যেটা জ্যোতির দল, আমি জানি না জ্যোতি 24 ক্যারেট হলমার্ক বিজেপি না ভেজাল বিজেপি, আমার মনে হয় জ্যোতি 24 ক্যারেট হলমার্ক বিজেপি, কারণ বিজেপিতে অনেক রকম ভাগ রয়েছে। হ্যাঁ রয়েছে, সেটা সরকারকে সদিচ্ছা দেখা। না না না, এখন সেটা পরে অনেক ক্লারিফিকেশন আছে। এখন প্রস্তর যুগের বিজেপি কি তোমার পরিযায়ী বিজেপি না তৎকাল বিজেপি? আমি তোমাকে 24 ক্যারেট একদম হলমার্ক বিজেপি বলেছি, তোমাকে সম্মান জানালাম। আমি সম্মান জানালাম, তুমি হলমার্ক বিজেপি, কিন্তু কেন্দ্রের সরকারটা ভালো করে চালাও না। স্টেপ নেয় এবং তাদের কি ভূমিকা নেয় তারা, কারণ পুলিশের লাঠিপেটা খেয়েও তারা তাদের দাবিতে অনড় রয়েছেন, আন্দোলনে অনড় রয়েছেন। আমরা সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের পোস্ট এডিট। এবং আপনারা অবশ্যই চোখ রাখুন নিউজ টাইমের পর্দায়, যে কোনো নিউজের যে কোনো মুহূর্তের আপডেটের জন্য চোখ রাখুন নিউজ টাইমে, এনি টাইম অল দ্য টাইম।